যে এই যে 1,00,00,000 টাকা ইসলামিক ব্যাংকিং থেকে চলে গেছে, এটা কিন্তু আপনি চাইলে একদিনে ফ্রি করতে পারবেন না, ঠিক করতে পারবেন না ব্যালেন্স শিটকে। আপনি 100 টাকা ব্যাংকে ডিপোজিট রাখলেন, এর 45 টাকায় কি হয়ে গেছে, নাই হয়ে গেছে। ভালো ইনফ্লেশন ডাটা থাকা সত্ত্বেও কেন আমাদের এখন ইকোনমি স্লোডাউনের মধ্যেই আছে? প্রায় 20,000 কোটি টাকার ডিপোজিট বেড়েছে। সো মানুষের কিন্তু ট্রাস্ট অলরেডি কি হয়েছে, ব্যাক করা শুরু করেছে। বাট ক্যাপিটাল মার্কেটে অনেক বড় একটা সমস্যা যেটা দেখা যাচ্ছে যে অনেক বড় বড় কোম্পানি এখন পাবলিক ভাবে লিস্টিংই হতে চাচ্ছে না। তো এই যে এটা কি লিস্টিং প্রসেস খুব জটিল, নাকি আমাদের মার্কেট এখনো অনেক শ্যালো হয়ে আছে? অনেক মেগা প্রজেক্ট হয়েছে, তো আমরা দেখেছি মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী গত 17 বছরে বাংলাদেশ থেকে প্রায় $234 বিলিয়ন মতন টাকা পাচার করা হয়েছে। এই পাচারকৃত অর্থ কিন্তু উধাও হয়ে যায়নি। এই টাকা দিয়ে বিভিন্ন সাম্রাজ্যবাদী বিভিন্ন ব্যবসায়ী তাদের হাজার কোটি টাকার বড় সাম্রাজ্য গঠন করেছে বিদেশে। এই টাকা যে প্রভাব সেটা আমাদের বাংলাদেশের অর্থনীতিতে অবশ্যই বাজেভাবেই পড়েছে। আমরা দেখেছি গত কিছু বছরে ইনফ্লেশন ডাবল ডিজিটে ছিল। আমরা দেখেছি কিভাবে এনপিএল কনস্ট্যান্টলি বেড়ে যাচ্ছে। এই যে এত কিছুর মধ্য দিয়ে যখন কিনা 8ই আগস্ট ইন্টারিম গভর্নমেন্ট প্রথম বাংলাদেশের সরকার গঠন করলো, এর পরবর্তী থেকে আমরা দেখেছি ইন্টারিম সরকার কীভাবে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে যাতে এই পদক্ষেপগুলোর মধ্য দিয়ে অর্থনীতিক কিছুতেও হলেও সমাধান যাতে আনা যায়। এই যে সমাধান এবং পাশাপাশি বর্তমানে আর কি ধরনের স্টেপস তারা নিতে পারে যা দিয়ে আমরা আসলেই বাংলাদেশের একটি ভালো একটি ফিউচার আনতে পারবো, তা নিয়ে আজকে আমাদের এই সম্পূর্ণ পডকাস্ট। আমাদের এই পডকাস্টের এই আজকের এপিসোডের নাম হচ্ছে দ্য প্রাইস অফ 17 ইয়ার্স অফ প্লান্ডার অ্যান্ড দ্য ওয়ে আউট অফ ইট। আমরা লাইন সিটি ইনসাইট থেকে আজকে এই নিয়েই কথা বলবো। আমি কাশফিয়া বিনতে হাসান, অ্যানালিস্ট, লাইন সিটি অ্যাডভাইসরি, এবং আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছে আব্দুল্লাহ আল ফয়সাল। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ সাফা, আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এবং এত সুন্দর একটা টপিকে আজকে ডিসকাস করার জন্য। অ্যাকচুয়ালি যদি আমরা মানে দেশপ্রেমিক হই অনেস্টলি, তাহলে যদি আমরা দেখি গত 17 বছরে যে পরিমাণ টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, এটার ইম্প্যাক্টটা অ্যাকচুয়ালি অনেক বেশি। সো এটা নিয়ে আমাদের যে পরিমাণ ডিসকাশন হওয়ার কথা ছিল, ওই পরিমাণ ডিসকাশন কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে হচ্ছে না। সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড ভেরি গুড টপিক অ্যান্ড আই ফিল গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর জয়নিং আস ভাইয়া। তাহলে আমাদের এই ডিসকাশন শুরু করা যাক। ফাইন্যান্সিয়াল টাইমসের যে রিপোর্ট, এখান থেকে আমরা দেখেছি যে দেশের অর্থনীতি থেকে যে পরিমাণ টাকা পয়সা আমাদের চোরাচালানে চলে গিয়েছে কিংবা সাইফন করা হয়েছে, প্রথমেই আপনার কাছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এই যে এত বড় অর্থটুকু কিভাবে বাংলাদেশ থেকে পাচার করা হলো? কি ধরনের লুপ হোলস কিংবা ইনস্টিটিউশনাল উইকনেসকে কাজে লাগানো হয়েছে? ওকে, সো প্রথমে আমি বলছি এটা ফাইন্যান্সিয়াল টাইমসের একটা প্রতিবেদন, ওটার উপর বেসিস করে আপনি কথাটা বলছেন। আমরা এক্সাক্ট অ্যামাউন্টটা কিন্তু কেউই জানি না। সো যেটা হয়েছে এটা একটা অ্যাজাম্পশন যে $234 বিলিয়ন যে আমাদের চুরি হয়েছে। সো এখানে মেইনলি কিভাবে হয়েছে এই পার্সপেক্টিভটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা দেখেছি গত কয়েক বছরে বাংলাদেশে প্রচুর পরিমাণ উন্নয়ন কাজ হয়েছে। আপনি দেখেন পদ্মা সেতু হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে, বা অনেক রাস্তাঘাট হয়েছে, অনেক মেগা প্রজেক্ট হয়েছে। তো আমরা দেখেছি মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে। কিভাবে হয়েছে আমি যদি একটু সিম্পল ভাষায় আপনাকে বলি, যে ধরেন আপনাকে আমি একটা এক্সাম্পল দিই। ধরেন 100 মেগাওয়াটের একটা সোলার পাওয়ার প্ল্যান্ট আপনি করবেন। এই সোলার পাওয়ার প্ল্যান্ট করার জন্য আপনার 700 কোটি টাকা খরচ হওয়ার কথা, আপনাকে ম্যাক্সিমাম এলসি খোলার কথা 540 বা 560 কোটি টাকা। আপনি কি করলেন, আপনি এটাকে ওভার ইনভয়েস করে এলসিটা খুললেন আপনি হচ্ছে 1600 কোটি টাকা বা 1400 কোটি টাকা। তাহলে ডে ওয়ানে আপনি কি করলেন, আপনার যে প্রজেক্ট কস্ট এইটার ডাবল করে কি করলেন, আপনার টাকাটা বাইরে পাঠিয়ে দিলেন। সো এইভাবে যত প্রজেক্ট হয়েছে বাংলাদেশে, ম্যাক্সিমাম প্রজেক্টে কিন্তু এরকম ডাবল টাকা কোথায় কি করা হয়েছে, বাইরে প্লেস করা হয়েছে এলসি থ্রুতে, যেটাকে আমরা ওভার ইনভয়েসিং বলি। সো আমাদের ইকোনমিতে দুইটাভাবে মেইনলি আমাদের এই টাকা পাচার হয়েছে, একটা হলো ওভার ইনভয়েসিং আর একটা হলো আন্ডার ইনভয়েসিং। ওভার ইনভয়েসিংটা হয়েছে আপনার ইম্পোর্টের ক্ষেত্রে, আর আন্ডার ইনভয়েসিং হয়েছে এক্সপোর্টের ক্ষেত্রে। অ্যাট দ্য সেম টাইম অনেকে ডলার করে, আপনারা জানেন যে বাংলাদেশে একটা অফ মার্কেট আছে যেটা রেমিটেন্সের নর্মাল যে মার্কেট, ওই মার্কেটে না এনে তারা কি করেছেন, ডলারটাকে পাচার করেছেন, বা ক্রিপ্টো দিয়ে বা অনেক কিছু দিয়ে কিন্তু ডলার পাচার হয়েছে। সো ইটস ভেরি ইন্টারেস্টিং যে আমাদের দেশে এখনও কিন্তু নগদ টাকার প্রভাবটা অনেক বেশি। সো এই নগদ টাকাকে কিন্তু অনেকভাবে কি করা যায়, শিপন করা যায়, অনেক ওয়ে আছে এখানে আমাদের। সো এইসব কারণে আমরা দেখছি যে এত বড় একটা অ্যামাউন্টের অর্থ চুরি হয়েছে। এবং আমি যদি অনেস্টলি বলি, এই $234 বিলিয়ন কিন্তু শুধু $234 বিলিয়ন না, বাংলাদেশে ৭৯,০০০ গ্রাম আছে। আপনি যদি প্রত্যেকটা গ্রামে অ্যারাউন্ড ২৮ কোটি টাকা করে খরচ করতেন, তাহলে
$34 বিলিয়ন ইকুইভ্যালেন্ট টাকা কিন্তু হতো। আপনি চিন্তা করেন প্রত্যেকটা গ্রামে যদি আপনি 28 কোটি টাকা করে বাজেট অ্যালোকেশন করেন, কি কি করা যাবে? একটা গ্রামে আপনি 25 থেকে 30 ফিট একটা রাস্তা করতে 3 থেকে 4 কোটি টাকা খরচ হতো প্রপারলি যদি আপনি করতেন। আজকে ওই গ্রামে আপনি ট্রেনিং ইনস্টিটিউট করতে পারতেন, আপনি প্রত্যেকটা বাড়িতে একটি গরু, একটি খামার দিতে পারতেন, বা আপনি কোনো না কোনোভাবে এগ্রিকালচারাল লোন দিতে পারতেন, বা আপনি কি করতে পারতেন, উদ্যোক্তা তৈরি করতে পারতেন। তাহলে এই যে আমাদের আনএমপ্লয়মেন্ট যে প্রবলেমটা রয়ে গিয়েছে বা গ্রাম থেকে শহরের যে ডিফারেন্সটা রয়েছে, এগুলো কিন্তু অনেক দূর কি করা যেত, মোছা যেত, বা প্রবলেমটা সলভ করা যেত। বাট আনফর্চুনেটলি এগুলো নিয়ে কেউ ভাবে নাই গত 17 বছরে। এবং এইটার কারণেই কিন্তু আপনি দেখবেন যে প্রত্যেকটা গভর্নমেন্ট কেন ফেল করে। হিস্ট্রিক্যালি গভর্নমেন্ট তখনই ফেল করে যখন ইকোনমিটা কি হয়, বাজে হয়ে যায়। আমরা সেম জিনিসটাই কিন্তু গত বছর 5ই আগস্টে দেখেছি। সব স্টেডি প্রেশার মানুষ কিন্তু ব্রাস্ট হয়েছে। বিকজ অফ হোয়াট? বিকজ অফ ইকোনমিক ক্রাইসিস। দ্য ক্রাইসিস ইউ হ্যাভ মেড অ্যারাউন্ড 15 to 16 ইয়ার্স। সো এইটাই হলো ইস্যু। জি ভাইয়া, তাহলে এই যে এই বিপুল অঙ্কের যে টাকা পাচার করা হয়েছে, এর প্রভাব কি আমরা এখন এই যে কনজাম্পশন, এডিপি ইমপ্লিমেন্টেশন, তারপর ম্যানুফ্যাকচারিং যে অ্যাক্টিভিটি, পিএমআই যে সেটা, এই সকল কিছুতে কি দেখছি? এবং ভালো ইনফ্লেশন ডাটা থাকা সত্ত্বেও কেন আমাদের এখন ইকোনমি স্লোডাউনের মধ্যেই আছে? ওকে, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। ইস্যুটা হলো বাংলাদেশে আমরা অনেকদিন ধরে ডাবল ডিজিট ইনফ্লেশন দেখছি, বাট লাস্ট মান্থে আমরা 8.29% ইনফ্লেশন দেখেছি। দ্যাট মিনস ইনফ্লেশন ইজ ডিক্রিজিং। বাট প্রবলেমটা হলো ইনফ্লেশন তো ডিক্রিজ করছে, বাট জিনিসপত্রের দাম কি কমছে কি না, এটা একটা বড় কোয়েশ্চেন। সো আমরা জানি যে আমাদের যে সিপিআই ইন্ডেক্সটা করা হয়, যে কনজিউমার প্রাইসিং ইন্ডেক্স, এই ইন্ডেক্সটাতে যে বেস থাকে, ওই বেজের সাথে কিন্তু বেসটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে যখন ইনফ্লেশন বাড়তে থাকে। লেটস সে গত বছর চালের দাম ছিল আপনার 75 টাকা, এই বছর 85 টাকা হয়েছে। সো আপনি মনে করবেন বেশি না, তো চালের দাম তো মাত্র 10% বেড়েছে। বাট এই আপনি যদি দেখেন 2020 সালে এই চালের দাম ছিল মাত্র 54 টাকা কেজি। তাহলে কিন্তু কি হলো, ওভার দ্য ইয়ার্স কিন্তু এটা অনেক বেড়েছে, বাট এক বছর হয়তো অত বাড়ে নাই, যেটা আপনি দেখতে পাচ্ছেন। সেম গোস টু ডিম। আপনি দেখবেন যে 2020 সালে ডিমের দাম ছিল 6 টাকা 60 টাকা পিস, এখন আমরা 12 টাকা পিস ডিম খাচ্ছি। সো এইটা কিন্তু কি হয়েছে, কিন্তু ইনফ্লেশন কিন্তু ডিমের ক্ষেত্রে অত বাড়ে নাই। কারণ কি, গত বছরও 12 টাকা ছিল, এই বছরও 12 টাকা। সো ইনফ্লেশন যদিও না বাড়ে, আপনার কি হচ্ছে, ডিসপোজেবল ইনকাম আপনার অনেক কমে গেছে। আপনার কিন্তু গত 5-6 বছর বা গত 4 বছরে যেই পরিমাণ ইনফ্লেশন বেড়েছে, মানুষের ইনকাম কিন্তু ওইভাবে বাড়ে নাই। সো আপনি এই জন্য দেখছেন যে কনজাম্পশন কমে যাচ্ছে। আমরা স্পেশালি যদি বলি কনজিউমার ডিউরেবল সেক্টরে কিন্তু আমরা দেখছি হিউজ পরিমাণ কি ডিমান্ড কমে গিয়েছে। আপনি জানেন যে ওয়ালটনের সেলস কমেছে, সিঙ্গারের সেলস কমেছে। আমরা যদি দেখি সিমেন্ট কোম্পানি প্রত্যেকটারই কিন্তু সেলস কমেছে। বিকজ অফ হোয়াট? আপনার কিন্তু এইগুলো কিন্তু তখনই মানুষ করবে যখন তার ডিসপোজেবল ইনকাম বেটার থাকে। কিন্তু এখন যেহেতু ডিসপোজেবল ইনকাম কম, সেহেতু আপনার কি হচ্ছে, আপনার ইনফ্লেশন ডেটা কমার কারণেও কিন্তু মানুষের কি হচ্ছে না, কনজাম্পশন বাড়ছে না। অ্যাট দ্য সেম টাইম আপনার ইকোনমিতে যে পরিমাণ ইন্টারেস্ট রেট করা হয়েছে, রেপো রেট এখন 10%। সো এই রেটে আপনার যখন ট্রেজারি রেট 10% প্লাস হয়ে যায়, এবং হচ্ছে ধরেন আপনার লোনের রেট 13% প্লাস হয়ে যায়, তখন কিন্তু অনেক বিজনেস এই পরিমাণ ইন্টারেস্টকে সার্ভ করার ক্যাপাসিটি রাখে না। সো এই সকল কারণেই কিন্তু আমরা দেখছি যে ইকোনমিতে স্লো ডাউন হয়েছে। আপনি যদি বলেন কনজাম্পশন ডেফিনেটলি স্লো ডাউন হয়েছে। আপনি 13% ইন্টারেস্ট রেটে বাড়ি কিনবেন, ইট ডাজন্ট মেক এনি সেন্স। যেখানে আপনার বাড়ির রেন্টাল ইল্ড হচ্ছে 4%, আর আপনি 13% নিয়ে আপনি বাড়ি কিনবেন, হুইচ ডাজন্ট মেক অ্যাকচুয়ালি এনি সেন্স ফর আস। সো এই সকল কারণে অ্যাকচুয়ালি কনজাম্পশন কম, ম্যানুফ্যাকচারিং সেক্টর স্লো ডাউন। আপনি যদি পিএমআই ইন্ডেক্সের কথা যেহেতু বলেছেন, এটাও কিন্তু 58 পয়েন্ট আছে। দ্যাট মিনস মানে একটু ভালো, একবারে কন্ট্রাকশনারি বলতে পারবো না, বাট আমরা যে অনেক বুলিশ ইকোনমি এটাও কিন্তু আমরা বলতে পারছি না। অ্যান্ড ইট উইল টেক টাইম ডেফিনেটলি। আপনার 230 বিলিয়ন বা 34 বিলিয়ন ডলার যেটা চুরি হয়েছে, এটা তো এক বছরে রিকভার করা সম্ভব না। সো দ্যাটস ফর মানে আমাদের যে প্রবলেমটা রয়েছে, এটা আমাদেরকে ফেস করতে হবে। বাট হোয়াট উই নিড টু ফোকাস অন, আমাদের রিফর্মের দিকে ফোকাস করা উচিত। অ্যাট দ্য সেম টাইম এই রিফর্মগুলো হচ্ছে কিনা অ্যাজ এ সিটিজেন হিসেবে আমাদেরকে এটা অবজার্ভ করা উচিত, এবং আমাদেরকে ভয়েস রাইজ করা উচিত, যাতে রিফর্মগুলো কন্টিনিউয়াসলি হতে থাকে। হোয়াট এভার দ্য পলিটিক্যাল পার্টি কামস ইন, রিফর্ম শুড বি দেয়ার ইন। জি ভাইয়া, ভাইয়া আমার মনে হয় যে বিদ্যুৎও মানে ভালো একটি ইন্ডিকেটর, যেটা দিয়ে আমরা নির্ধারণ করতে পারি যে আসলে ইকোনমি কোন দিকে যাচ্ছে। সো এই যে রিয়েল টাইম যে ইন্ডিকেটর ধরা হয়,
এই যে এই এত বিশাল পরিমাণ টাকা পাচার হওয়ার পরে আমরা দেখেছি যে লিকুইডিটি ও ইনভেস্টমেন্টসও কমে গিয়েছে। সো এই যে গ্রোথ মোমেন্টামে কি ধরনের চাপ সৃষ্টি করছে বলে আপনি মনে করেন? দুইটা ডিফারেন্ট কোয়েশ্চেন। সো প্রথমটা হলো ইলেকট্রিসিটি কনজাম্পশন। সো আমরা দেখেছি যে গত বছর যে ইলেকট্রিসিটি কনজাম্পশন এই মাসগুলোতে ছিল, এখনকার ইলেকট্রিসিটি কনজাম্পশন কম্পারেটিভলি হায়ার। দ্যাট মিনস আপনার গত বছর থেকে অ্যাটলিস্ট ম্যানুফ্যাকচারিং জিনিসগুলো একটু বেটার ওয়েতে চলছে, এবং আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশের এক্সপোর্ট কিন্তু বাড়ছে, স্পেশালি ইউএস মার্কেটে কিন্তু এক্সপোর্টটা সিগনিফিক্যান্টলি বেড়ে যাচ্ছে। অ্যান্ড হোয়াট উই এক্সপেক্ট এই বছর কিন্তু আপনার ভালো একটা এক্সপোর্ট হবে। এটার একটা কারণ যদি আমরা বলি, আপনারা দেখেছেন যে ট্রাম্প প্রশাসন ইন্ডিয়ার উপর 50% ট্যারিফ দিয়েছে, আর আমাদের ওপর ওরা 35% ট্যারিফ দিয়েছে। সো আমরা যেহেতু একটু 20% ট্যারিফ দিয়েছে, প্লাস 15% আগে ছিল, সো টোটাল 35%। সো এই যে 35% ট্যারিফ, এইটা সহ যদি আমরা বলি, উই আর ইন বেটার শেপ দেন ইন্ডিয়া অ্যান্ড আদার কান্ট্রিজ ডেফিনেটলি। সো হোয়াট উই এক্সপেক্ট, ইন্ডিয়া এবং চায়না থেকে আমাদের কিছু এক্সপোর্ট আমাদের মার্কেটে আসবে, এবং এই বছর ভালো একটা এক্সপোর্ট হবে। সো আপনার পাওয়ার কনজাম্পশন উইল বি হায়ার কম্পারেটিভলি। এবং আমরা যদি বলি যে কনজিউমার স্টেপল যেগুলো আছে, যেমন ধরেন আপনি যদি আমরা বলি আটা, ময়দা, সুজি, চাল, ডাল, এইগুলোর কনজাম্পশন কিন্তু ওই পরিমাণ কমে নাই। সো হোয়াট উই এক্সপেক্ট যে আপনার ঠিক আছে, কিছু কনজাম্পশন ডেফিনেটলি কমতে পারে যেহেতু ডিসপোজেবল ইনকাম কমেছে, বাট দেয়ার উইল বি সাম সর্ট অফ ইকোনমিক অ্যাক্টিভিটি। সো যেহেতু ইলেকট্রিসিটি কনজাম্পশন বেটার, আমরা বিলিভ করি যে গত বছর থেকে এই বছর কিন্তু জিডিপি বেশি ফল করার কথা না। এবং জিডিপি নিয়ে আমাদের অনেকগুলো কোয়েশ্চেন আছে যে বাংলাদেশের জিডিপি একটু ওভার স্টেটেড। আপনি হোয়াইট পেপারে দেখবেন ওরা বলেছে যে প্রত্যেক বছরই 2.5% করে জিডিপিকে ওভার স্টেটেড করা হয়েছে। দ্যাট শুড বি কাউন্টেড, বাট আনফর্চুনেটলি দেখেন এই ডেটাগুলো কিন্তু কাউন্টেড আসে নাই। আপনার সেকেন্ড কোয়েশ্চেনটা কি ছিল? জি, আমি জিজ্ঞেস করছিলাম যে এই যে লিকুইডিটি এবং ইনভেস্টমেন্ট যে কমে গিয়েছে, এটা গ্রোথ মোমেন্টামের উপর কি ধরনের প্রভাব ফেলছে? ডেফিনেটলি আপনার যখন আপনি যদি বলেন যে লিকুইডিটি ক্রাইসিস, আই ডোন্ট থিঙ্ক যে এখন অত পরিমাণ লিকুইডিটি ক্রাইসিস আছে। কেন লিকুইডিটি ক্রাইসিস নাই আমি যদি অনেস্টলি বলি, আপনি দেখে থাকবেন যে গত কয়েক মাসে কিন্তু আমাদের রিজার্ভ সিগনিফিক্যান্টলি বেড়েছে। ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার সময় আমাদের রিজার্ভ ছিল $16.5 বিলিয়ন, IMF BPM 6 ওয়াইজ। এখন কিন্তু অ্যারাউন্ড $26 বিলিয়ন রিজার্ভ আছে। সো আপনি যদি দেখেন অ্যারাউন্ড $10 বিলিয়ন কিন্তু রিজার্ভ বেড়েছে। অ্যান্ড বাংলাদেশ ব্যাংক যেটা দেখছে, আমাদের কিন্তু 2023-24 সালে ব্যাংকিং সেক্টরে কিন্তু আপনার ডলার লিকুইডিটির একটা মারাত্মক শর্টেজ ছিল। এখন কিন্তু এই ধরনের কোনো শর্টেজ নাই। ক্রেডিট গোজ টু ইন্টারিম গভর্নমেন্ট ডেফিনেটলি। সো আপনি দেখবেন যে খুব ইন্টারেস্টিংলি আমাদের ডলার লিকুইডিটি কিন্তু এখন খুবই ভালো। এবং বাংলাদেশ ব্যাংক লাস্ট 1.5 মান্থে কিন্তু $1.02 বিলিয়ন কিন্তু মার্কেট থেকে কিনে নিয়েছে। সো যখন সেন্ট্রাল ব্যাংক ডলার কিনে নেয় তখন কিন্তু ইকোনমিতে লিকুইডিটি যায়। সো এই লিকুইডিটি দিয়ে কিন্তু একটা এক্সেস লিকুইডিটি ডেফিনেটলি আছে। অ্যাট দ্য সেম টাইম প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট আপনি যদি বলেন বা প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আমাদের গত 52 বছরের সবচেয়ে লোয়েস্ট কিন্তু এখন 6.52%। সো এইখানে আসার কারণে আপনার কাছে টাকা আছে বাট ইনভেস্টমেন্ট করার অপশন নাই, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এবং এটা খুবই স্বাভাবিক, একটা ইন্টারিম গভর্নমেন্ট যখন থাকবে তখন কেউ ইনভেস্টমেন্টে ইউজুয়ালি যেতে চায় না, কারণ আপনি এখন ইনভেস্ট করলেন, পরের গভর্নমেন্ট এসে যদি এটাকে ক্যান্সেল করে দেয়, সো আপনার একটা বড় ধরনের প্রবলেম ক্রিয়েট হবে। সো সবাই চায় যে না, একটা স্থিতিশীল গভর্নমেন্ট আসুক যেটা 5 বছরের জন্য থাকবে, ওই সময় গিয়ে আমরা হয়তো বা ইনভেস্টমেন্ট করবো। সো হোয়াট উই এক্সপেক্ট যে আপনার ডেফিনেটলি ইনভেস্টমেন্ট সামনে বাড়বে। এখন লিকুইডিটি আই গেস যে অনেকটা বেটার আছে ব্যাংকিং চ্যানেলে, বাট এইটাও আমাদের অ্যাকনলেজ করতে হবে যে আমাদের যে একটা পার্সপেক্টিভ ছিল, আমাদের গত বছর 5ই অগাস্টের আন্দোলনটা কিন্তু হয়েছিল বেসড অন জব, কিন্তু যেহেতু গত 1 বছরে ওই রকম ইনভেস্টমেন্ট ইকোনমিতে হয় নাই আনফর্চুনেটলি, সো আমরা এক্সপেক্ট করি আমাদের এই জব মার্কেটটা আরো একটু টাইট হয়ে যাবে। কারণ আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, যে আগে 1500 কোটি টাকা ইনভেস্টমেন্ট করলে যে পরিমাণ জব ক্রিয়েট হতো, এখন কি সেম জব ক্রিয়েট হচ্ছে না। সো আমরা রিসেন্টলি একটা সিমেন্ট ফ্যাক্টরি ভিজিট করেছি, আমি দেখেছি যে ওই সিমেন্ট ফ্যাক্টরিতে অ্যারাউন্ড 1600 কোটি টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে, জাস্ট 125 জনের জব ক্রিয়েট হবে। ওয়ারেজ 10 বছর আগে সেম ইনভেস্টমেন্ট করলে একই সেক্টরে অ্যারাউন্ড 2000 মানুষের জব ক্রিয়েট হতো। সেম গোস টু আরএমজি, আপনি যদি 2000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেন, আমরা দেখছি যে মাত্র 400-500 জব ক্রিয়েট হয়েছে। ওয়ারেজ আগে 2000 কোটি টাকা ইনভেস্ট করলে অ্যারাউন্ড 1200-1500 মানুষের জব ক্রিয়েশন হতো। সো এই যে একটা প্রবলেম আমাদের ক্রিয়েট হচ্ছে যে ইকোনমিতে আমরা এআই এর যে ইম্প্যাক্টটা দেখছি, আমাদের কিন্তু এইটা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে এমার্জ হবে যে আমরা কিভাবে এত বড় একটা জনশক্তিকে বা জনগণকে জনশক্তিতে কনভার্ট করব।
অ্যারাউন্ড প্রত্যেক বছর 22 লাখ ছেলে পেলে কিন্তু আপনার পাশ করে বের হচ্ছে। গভর্নমেন্ট সেক্টরে চাকরি ক্রিয়েট হচ্ছে 2 লাখ, প্রাইভেট সেক্টরে আমি মনে হয় না গত 1-1.5 বছর ওইরকম জব ক্রিয়েশন হয়েছে। সো গিভেন দিস টু থিং আই গেস আমাদেরকে খুবই প্রুডেন্টলি ইকোনমিক পলিসি নিতে হবে যাতে আমাদের এখানে জব ক্রিয়েশন করা যায়। অর যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও বলেন বারবার যে আমাদের উদ্যোক্তা সৃষ্টি করতে হবে, ওইটাতে কিন্তু আমাদেরকে ফোকাস করতে হবে। বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি কিছু ফান্ডও লঞ্চ করেছে, আপনি জানেন স্টার্ট আপ ফান্ড লঞ্চ করেছে একটা 500 কোটি টাকার। বাট স্টার্ট আপ দিয়ে আই গেস যে এটার আনএমপ্লয়মেন্ট দূর করা যাবে না। উই শুড ফোকাস অন এসএমই রাদার দেন স্টার্ট আপ। আচ্ছা ভাইয়া, যদি মানে আমাদের যে রিজার্ভ নিয়ে যেহেতু কথা বললেন, এই যে এফএক্স রিজার্ভ সাময়িকভাবে যদিও উন্নত দেখা যাচ্ছে, এত টাকা চলে যাওয়ার পরেও কি উইদাউট এনি কাইন্ড অফ ফ্রেশ এফডিআই এই রিজার্ভ কি আপনার মনে হয় দীর্ঘমেয়াদী কিংবা সাস্টেনেবল হওয়া সম্ভব? ইটস আ ভেরি ক্রিটিক্যাল এন্ড গুড কোয়েশ্চেন আই গেস। হ্যাঁ, সো আপনি দেখবেন যে আমাদের রিজার্ভ তো অ্যারাউন্ড $26 বিলিয়ন আছে। সো দ্যাট মিনস আমরা অ্যারাউন্ড 4.5 মান্থ হচ্ছে আমরা ইম্পোর্ট কাভারেজ করতে পারছি। সো ইটস গুড, ডেফিনেটলি গুড। আপনার $16 বিলিয়ন থেকে $26 বিলিয়ন ডেফিনেটলি ভালো। এবং অনেকে বলছে যে এই রিজার্ভ কেন বাড়লো। আপনি দেখেন বাংলাদেশের রিজার্ভ বাড়ার পেছনে মেইন রিজন কিন্তু রেখেছে আমাদের রেমিটেন্স হোল্ডাররা। প্রবাসীরা কিন্তু ব্যাপক পরিমাণ আপনার কি করেছে, রেমিটেন্স দিয়েছে গত 1 বছরে 30 বিলিয়ন প্লাস, উইচ ইজ অ্যারাউন্ড 6 বিলিয়ন বেশি কিন্তু রিজার্ভ দিয়েছে গত বছরে। সো থ্যাঙ্কস গোজ টু রেমিটেন্স হোল্ডার। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে আপনার এক্সপোর্ট মোটামুটি গ্রোথ হয়েছে, ইম্পোর্টও কিছুটা ডিগ্রোথ হয়েছে। অনেকে বলছেন যে ডেফিনেটলি ইম্পোর্ট ডিগ্রোথ হওয়ার পেছনে একটা বড় কারণ ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট কমেছে। কিন্তু আমি একটা ডিফারেন্ট পয়েন্ট আপনার এখানে বলতে চাই যে আপনি দেখেন আগে যেই প্রবলেমটা হইতো, যেমন আমরা শুরু করেছিলাম যে একটা 100 মেগাওয়াটের সোলার করবেন, আপনার 600 কোটি টাকার এলসি খোলার কথা, আপনি 1300 কোটি টাকার এলসি খুলে ফেলেছেন। সো আপনি কি করছেন, ওভার ইনভয়েসিং করেছেন। এই জন্য আপনার ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টটা বেশি খরচ দেখাতো। এখন দেখেন যেহেতু আপনি এখন ওই পরিমাণ দেখাতে পারছেন না ওভার ইনভয়েসিং, এই কারণেও কিন্তু কি হচ্ছে, ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টটা কমে গেছে, যেটা কিন্তু আমরা দেখেছি অনেকেই মিস করছেন। বাট অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ টু অ্যাকনলেজ যে আপনার ডেফিনেটলি আমাদের ক্যাপিটাল এক্সপেনশন অনেক কমে যাচ্ছে। সো এটা একটা পয়েন্ট। সো আপনি যদি মনে করেন যে এই $26 বিলিয়ন রিজার্ভ কি সাফিসিয়েন্ট কিনা আমাদের ইকোনমিতে, আপনার আরেকটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে। আপনার রেমিটেন্স আসে লেটসে $30 বিলিয়ন, আপনার এক্সপোর্ট আসে $45 বিলিয়ন লেটসে, তাহলে $75 বিলিয়ন আপনার কি আসতেছে, আপনার ইনকাম। আপনার এক্সপেন্স কি, ইম্পোর্ট। সো অ্যারাউন্ড আপনার $70 বিলিয়ন আপনার কি আসতেছে, ইম্পোর্ট আসতেছে। সো কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স শুড বি পজিটিভ লাইক অ্যারাউন্ড $5 বিলিয়ন। এখন দেখেন বাংলাদেশ গভর্নমেন্ট অ্যারাউন্ড $84 বিলিয়ন কি করেছে, বাইরে থেকে লোন নিয়েছে। আবার প্রাইভেট সেক্টর কিন্তু অ্যারাউন্ড $20 বিলিয়ন কি নিয়েছে, লোন নিয়েছে। সো দেয়ার ইজ অ্যানাদার $104 বিলিয়ন আপনি কি করেন, বাইরে কান্ট্রিগুলোতে করেন, আপনাকে এটা ফেরত দিতে হবে। সো আমি যদি এটাকে 20 বছরের পিরিয়ডও ধরি একটা, আপনাকে কিন্তু অ্যারাউন্ড $5 বিলিয়ন পার ইয়ার কি করতে হবে, পেমেন্ট করতে হবে। সো আলটিমেটলি কিন্তু আপনার কিছু থাকছে না। এখন পয়েন্টটা হলো এইটা, গ্লোবাল মার্কেটে এখন যে কমোডিটি প্রাইস আছে, যেমন ওয়েলের প্রাইস খুবই কম, $66 পার ব্যারেল। সো এইটা যদি অ্যারাউন্ড $80 বা $80+ চলে যায়, তখন কিন্তু ইউ হ্যাভ টু ফেস আ লট অফ প্রবলেম। সেই কারণে আমাদের যেটা করতে হবে, আমাদের যেহেতু ওই যে আমরা বলছি যে $234 বিলিয়ন চলে গেছে, এটা কিন্তু ওই যে আপনার $100 বিলিয়ন যে লোনটা ক্রিয়েট হয়েছে এটার সাথেও কিন্তু কানেক্টেড, বাট ইউ হ্যাভ টু পে ইট। হ্যাঁ, সো এটা কিন্তু আপনার একটা লং টার্মে একটা প্রবলেম ক্রিয়েট করে রেখেছে, যেটা আমাদেরকে খুব প্রুডেন্টলি কি করতে হবে, ম্যানেজ করতে হবে। সো আপনি এই জন্য আপনি লোকাল কারেন্সিতে ইন্টারেস্ট রেট আর হয়তো বা 9 বা সিঙ্গেল ডিজিটে এত সহজে দেখবেন না, বিকজ অফ দিস। সো এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম এই যে আমাদের ইকোনমিতে আপনি ইনফ্লেশনে এত কম দেখবেন না, বিকজ এই যে হোলটা ক্রিয়েট হয়েছে এইটার জন্য হাই রিটার্ন দরকার টু ম্যাচ আপ দ্য কি, এই আপনার এই টাকাটা ক্ষতি পূরণ হওয়ার জন্য। সো আই গেস ইট উইল টেক টাইম, ইট উইল ডেফিনেটলি টেক টাইম, বাট উই হ্যাভ টু হ্যাভ দ্য পেশেন্স। অ্যাট দ্য সেম টাইম দ্য গভর্নমেন্ট শুড হ্যাভ দ্য রিফর্ম পলিসি and ongoing reforms. আচ্ছা ভাইয়া, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি দাঁড়ায় সেটা হচ্ছে যে এই যে $235 বিলিয়ন কি কোনোভাবে রিকভারেবল হবে? যদি রিকভার করা না যায়, তাহলে ইন্টারিম গভর্নমেন্ট কি স্ট্রাকচারাল রিফর্ম আনতে পারে আগামী 6 থেকে 12 মাসে, যাতে ফিউচার সাইফানিংসগুলো আমরা প্রবাবলি রোধ করতে পারবো? আমি প্রথমে আপনাকে একটু শুধরে দিচ্ছি, ইন্টারিম গভর্নমেন্ট অ্যাজ পার আমাদের নলেজ
বা গভর্নমেন্টের কথা অনুযায়ী আর 5 মাস আসে। সো আমরা 12 মাসের এক্সপেকটেশন ডেফিনেটলি করতে পারছি না। সো ইন্টারিম গভর্নমেন্টের এখন মেইন টাস্ক হচ্ছে একটা প্রপার ইলেকশন দেওয়া ডেফিনেটলি। অ্যাট দ্য সেম টাইম যেই পলিসিগুলো ছিল বা যেই পলিসিগুলো আমরা এক্সপেক্ট করছি এই পলিসিগুলোকে ঠিকমতো প্লেস করে দিয়ে যাওয়া। যেমন হচ্ছে কি আপনার নাম্বার 1 পলিসি, আপনার পৃথিবীতে বাংলাদেশ থেকে বেশি নন পারফর্মিং লোন মনে হয় কোনো দেশে নাই। 7.5 লাখ কোটি টাকার আপনার মানে টোটাল ডিস্ট্রেস অ্যাসেট which is 45% of your total loan। আপনি 100 টাকা ব্যাংকে ডিপোজিট রাখলেন, এর 45 টাকায় কি হয়ে গেছে, নাই হয়ে গেছে। কে নাই করছে এগুলো আমরা সবাই জানি, কয়েকটা স্পেসিফিক গ্রুপ। অ্যাসালম লাখ লাখ কোটি টাকা নিয়ে গেছে, আমরা শুনেছি ঠিক না। বেক্সিমকো তারাও লাখ লাখ কোটি টাকা সরাইছে। আপনি দেখেন যে ওরিয়ন, তারপর হচ্ছে আপনার সামিট বা এরকম কয়েকটা গ্রুপ কিন্তু মেজরিটি অফ দ্য পোর্শন অফ দ্য লোন আপনার ব্যাংকিং সেক্টর থেকে নিয়ে চলে গেছে। এবং একটা প্রবলেম যেটা হয়েছে যে রেগুলেটরদের আপনার যে ওভারসাইটটা করার কথা ছিল ওরা করে নাই। যে সিঙ্গেল বোরোর এক্সপোজার, আপনারা জানেন যে একটা কোম্পানিকে একটা ব্যাংক তার পেইড আপ ক্যাপিটালের ম্যাক্সিমাম 15% ফান্ডেড লোন দিতে পারে এবং 10% নন ফান্ডেড লোন দিতে পারে। দ্যাট মিনস একটা ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল যদি হয় অর ইকুইটি যদি হয় 1000 কোটি টাকা, সে ম্যাক্সিমাম একটা গ্রুপকে টোটাল 25% কি দিতে পারবে, লোন দিতে পারবে। এর মধ্যে 15% সে ক্যাশ টাকায় লোন দিতে পারবে আর 10% গ্যারান্টি দিতে পারবে। সো 25% দেওয়ার কথা। কিন্তু আমরা দেখেছি জনতা ব্যাংকের ক্যাপিটাল কত, 5000 কোটি টাকা, সে বেক্সিমকো গ্রুপকে দিয়েছে 48,000 কোটি টাকা। আপনার ইসলামী ব্যাংকের ক্যাপিটাল কত, সেই অ্যাসালমকে 1 লাখ কোটি টাকা লোন দিয়েছে, ওয়ারেস তার ডিপোজিটই ছিল 1,70,000 কোটি টাকা। সো এইভাবে যে এই যে 1 লাখ কোটি টাকা ইসলামিক ব্যাংকিং থেকে চলে গেছে, এটা কিন্তু আপনি চাইলে একদিনে কি করতে পারবেন না, ঠিক করতে পারবেন না ব্যালেন্স শিটকে। ইট টেক্স লং পিরিয়ড অফ টাইম। এবং এইটাও হতে পারে গভর্নমেন্টের সাপোর্ট ছাড়া এই ধরনের ব্যাংকগুলো কি পারবে না, আপনার আগের অবস্থাতে আসতেও পারবে না। সো এইটা হলো একটা পয়েন্ট। আমরা ডেফিনেটলি এক্সপেক্ট করি যে এই গভর্নমেন্ট তার কিছু রিফর্ম পলিসি, যেমন ব্যাংকিং সেক্টর ইজ এ মেজর রিফর্ম পলিসি, ওটা নিতে হবে। ক্যাপিটাল মার্কেটের রিফর্ম পলিসি যেগুলো চলছে এগুলাকে শেষ করতে হবে। এরপর হচ্ছে আইন শৃঙ্খলাকে ঠিক করতে হবে। তারপর মাইনরিটির ওপর যাতে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না হয় এবং কোনোভাবে যাতে এক্সট্রিমিস্টরা জেগে না উঠতে পারে, এদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সো গিভেন অল দিস থিং ইন প্লেস, we can expect a better Bangladesh. But the hole that was created in last 17 years actually is a very large hole. হ্যাঁ, সো এইটাকে এত সহজে রিকভার করা যাবে বা 6 মাসে 1 বছরে আপনি ঠিক করে ফেলবেন, আমরা এটা এক্সপেক্ট করতে পারি না। ইট টেক্স লং পিরিয়ড অফ টাইম। আপনি যদি দেখেন 2000 সালের দিকে বাংলাদেশের নন পারফর্মিং লোন ছিল অ্যারাউন্ড 33%। তারপর কিন্তু 2006 সালের দিকে 13% আছে। তখন কিন্তু বিএনপি গভর্নমেন্ট খুব ভালো করে ওটাকে হ্যান্ডেল করেছে। কয়েকটা মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন হয়েছিল, কিছু রিস্ট্রাকচার হয়েছিল। তো ওই সব কিছু মিলে কিন্তু একটা ভালো আউটকাম দিয়েছে। এটা 5 বছরের একটা লং টার্ম হরাইজনে কিন্তু এই জিনিসটা এসেছে। আমাদের এইরকম একটি প্রপার গভর্নমেন্ট দরকার যারা এরকম ফাইন্যান্সিয়ালি প্রপারলি চিন্তা করবে। আমাদের যে 5টা ইসলামিক ব্যাংকের মার্জ হওয়ার কথা উইথ রিক্যাপিটালাইজেশন, এই জিনিসগুলো যদি প্রপারলি চলে, হোয়াট উই এক্সপেক্ট যদি অ্যাসালমের মতো কোনো গ্রুপ আবার এরকম না করে, বাংলাদেশের ইকোনমি নেক্সট 7, 8 বা 10 বছরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আপনারা দেখছেন এটা কিন্তু অবভিয়াস, ক্যাপিটাল মার্কেট ইজ এ মিরর অফ দ্য ইকোনমি। আপনি দেখেন যে গত 2 মাসে কিন্তু এটার একটা ভালো ইম্প্যাক্ট ক্যাপিটাল মার্কেট এসেছে। ক্যাপিটাল মার্কেট অ্যারাউন্ড 20% কিন্তু বেড়ে গিয়েছে বিকজ অফ অল দিস পজিটিভ থিংস, যে আপনার কারেন্সি আর ডেপ্রিসিয়েট হচ্ছে না, আপনার ইনফ্লেশন কমে আছে, আপনার ট্রেজারি বন্ডের রেট 2% কমেছে। সো এই সকল ফ্যাক্টরগুলো দিয়ে কিন্তু ক্যাপিটাল মার্কেট আগে থেকেই প্রজেক্ট করে নিচ্ছে যে ইকোনমি উইল ডু বেটার গিভেন এইরকম সিচুয়েশন চলতে থাকে, অ্যান্ড আমরা যদি মব ভায়োলেন্স অ্যান্ড মব কালচারটা একটু কমাতে পারি। সো দ্যাট হোয়াট উই এক্সপেক্ট, অ্যান্ড হোয়াট উই এক্সপেক্ট একটা স্টেবল গভর্নমেন্ট। এটা যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, উই ডেফিনেটলি ওয়ান্ট এ স্টেবল গভর্নমেন্ট। কারণ যদি স্টেবল গভর্নমেন্ট না হয় তাহলে কিন্তু এই পলিটিক্যাল ইনস্টেবিলিটি থাকলে ইকোনমি কিন্তু ঠিক হবে না। আচ্ছা ভাই, যেহেতু ব্যাংকিং সেক্টর নিয়ে এত কথা বলা হচ্ছে, প্রভিশন শর্টফলটা এখন অনেক বড় একটি সমস্যা এবং সরকার যেহেতু বিভিন্ন ধরনের ব্যাংকস মার্জার্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে, আপনার কি মনে হয় ব্যাংকসগুলোকে কি ফোর্স করা উচিত যাতে তারা এই বাস্তব ক্ষতিগুলোকে অ্যাকনলেজ করে এবং রিক্যাপিটালাইজ করার প্রয়াস চালায়? Definitely, government is trying. Bangladesh Bank is doing fantastic job last 1 year. Definitely, we have to acknowledge. দেখেন বা এই গভর্নমেন্ট যখন আসলো তখন আপনার পলিসি রেট ছিল 8%, তারা কিন্তু সিগনিফিক্যান্টলি 2% করে ইনক্রিজ করে দিয়েছে, যেটার রেজাল্ট কিন্তু আমরা অলরেডি দেখা শুরু করেছি। যদিও আমাদের ইনভেস্টমেন্ট কমে গিয়েছে, আমাদের কিন্তু আপনার ইনফ্লেশন কমে আসতেছে। দিস এ পজিটিভ সাইন।
সেকেন্ড যে ইস্যুটা আমাদের ডেফিনেটলি মনে রাখতে হবে যে বাংলাদেশ ব্যাংক অলরেডি কিছু রেগুলেশনস পাবলিশ করেছে। বাংলাদেশ ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট আপডেট হচ্ছে, তারপর ব্যাংক রিকনসিলিয়েশন করার জন্য কিছু কাজ করছে, ব্রিজ ব্যাংকের আইডিয়া এসেছে, তারপর ব্যাংকগুলো মার্জ করার প্ল্যান চলছে, রিক্যাপিটালাইজ করার চেষ্টা করা হচ্ছে বাইরের ফান্ড থেকে নিয়ে এসে, বিভিন্ন ডিএফআইদের ফান্ড নিয়ে এসে। সো উইচ অল আর গুড, বাট জিনিসটা হলো এইগুলো অ্যাক্সিলারেট করা উচিত ডেফিনেটলি। অ্যাট দ্য সেম টাইম এই ধরনের প্রবলেম যাতে গোয়িং ফরওয়ার্ড আর কোনোভাবে ক্রিয়েট না হয়, এই ধরনের একটা গভর্নেন্স ক্রিয়েট করে যাওয়া উচিত। যে অ্যাসালম আপনি জানেন যে কীভাবে ইসলামী ব্যাংকগুলো দখল করেছিল, ডিজিএফআইকে ডেকে এনে বোর্ড মিটিংয়ের আগে, তারপর ব্যাংকগুলোর মালিকানা নিয়ে নেওয়া হয়েছিল। সো এই ধরনের প্র্যাকটিস যাতে আর কোনোভাবেই না আসে, কারণ আমি অ্যাজ এ ডিপোজিটর আমি মুরগি হতে চাই না, আর যে ব্যাংকার তাকে আমি শিয়ালও বানাতে চাই না। সো আমি যে মুরগিটা শিয়ালের কাছে দিয়ে আসবো এরকম কোনো স্টোরি আমরা আর দেখতে চাই না। এখানে প্রপার গভর্নেন্স চাই আমরা। এই ধরনের প্রপার গভর্নেন্স যাতে আর কোনো সময় ব্রেকআউট না হয়, এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে কিন্তু খুবই গুরুত্ব সহকারে এই জিনিসগুলো দেখতে হবে, এবং হোয়াট দে আর ডুইং এইটাকে আপনার কন্টিনিউ করতে হবে, এবং বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স রাখতে হবে। আমরা দেখেছি গত 15-17 বছরে বিভিন্ন ধরনের আমলারা এসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন, যাদের অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল কি নাই, অ্যাকিউমেন্ট বা ফাইন্যান্সিয়াল নলেজ নাই। সো কারেন্ট বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আছেন, হি ইজ ভেরি গুড, হি স্মার্ট, এবং সে জানে কিভাবে কাজটা করতে হয়। সে যদি প্রপার ম্যান পাওয়ার পায়, আই গেস যে এটা ভালো করবে, এবং তাকে কিছুদিন কন্টিনিউ করা উচিত, এটা আমার পার্সোনাল ভিউ। আচ্ছা ভাইয়া, তাহলে এই যে ডিস্ট্রেস অ্যাসেট কনস্ট্যান্টলি বেড়ে যাচ্ছে, এই অবস্থায় মানুষের ট্রাস্ট রিস্টোর করতে আসলে কি লাগবে, আপনার কি মনে হয়? সো দেখেন, মানুষের ট্রাস্ট কিন্তু রিস্টোর হয়েছে যখন গভর্নেন্স অটোমেটিক্যালি ব্যাক করা শুরু করেছে। আপনি দেখেন ইউসিবি ব্যাংকের যখন ম্যানেজমেন্ট চেঞ্জ হলো বা বোর্ড চেঞ্জ হলো, আপনি দেখে থাকবেন যে ওদের 9,000 কোটি টাকার মতো ডিপোজিট বেড়েছে। আপনি যদি দেখেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশে প্রায় 20,000 কোটি টাকার ডিপোজিট বেড়েছে। সো মানুষের কিন্তু ট্রাস্ট অলরেডি কি হয়েছে, ব্যাক করা শুরু করেছে। বাট একটা প্রবলেম হয়েছে, যেই পরিমাণ লস এই ব্যাংকগুলোর হয়েছে, এইটা কি এত সহজে রিকভার করতে পারবে কি না, এইটা একটা প্রবলেম। কারণ আপনি অ্যাসালমকে যে 1,00,000 কোটি টাকার লোন দিয়েছেন, এটার এগেনস্টে 20% আপনার অ্যাসেট নাই, তাহলে বাকি যে 80% অ্যাসেট, এই টাকাটা চলে গেছে, এটা আপনি কিভাবে রিকভার করবেন বা কিভাবে ডিপোজিটরকে ফেরত দিবেন? আপনার ধরেন ইসলাম ব্যাংকে 1,70,000 কোটি টাকার ডিপোজিট, এর মধ্যে তো আপনার আর 1,00,000 কোটি টাকা চলেই গেছে। সো বাকি 70,000 টাকা আছে আপনার কাছে। এই 70,000 টাকা দিয়ে আপনার 1,70,000 কোটি টাকায় কিন্তু কি করতে হবে, ফেরত দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এই যে 70,000 কোটি টাকার মানে 1,70,000 কোটি টাকার ডিপোজিট এখন আছে, সবাইকে কিন্তু আপনাকে প্রফিট শেয়ারিং করতে হচ্ছে। সো প্রফিট শেয়ারিং করার পরেও এই টাকাটা ব্যাক করা উইল বি ভেরি ভেরি টাফ। সো ডেফিনেটলি এখানে রিক্যাপিটালাইজেশন দরকার, কিছু ডিপোজিটকে ডেফিনেটলি শেয়ারে কনভার্ট করা উচিত, তারপর হচ্ছে কিছু ফরেন ফান্ড নিয়ে সেইগুলো প্রবলেম সলভ করা উচিত। আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন, যে পাচার করা অর্থ কি ফিরিয়ে আনা সম্ভব কি না, যদিও ইটস এ লং প্রসেস, কিন্তু আমরা দেখেছি যে কয়েকটা দেশ যেমন ইন্দোনেশিয়া কিন্তু একটা বড় অঙ্কের টাকা কিন্তু ফেরত আনতে পেরেছে। যদিও এটার জন্য অনেক সময় দরকার, একটা ভালো পলিসি মেকিং টিম দরকার, এবং কিছু সৎ সাহসী মানুষ দরকার, যেটা আই গেস বাংলাদেশে ইজ ভেরি কি বলবো, হার্ড টু গেট। সো অ্যাকচুয়ালি দেখা যাক কি হয়, বাট উই আর এক্সপেক্টিং যে কিছু অ্যাসেট তো ডেফিনেটলি রিকভার হবে। অলরেডি ইউকেতে আমাদের এক্স ল্যান্ড মিনিস্টারের কিছু প্রপার্টি সাইজ করা হয়েছে, যদিও এগুলো টাকাটা ব্যাক করা উইল বি ভেরি টাফ, কারণ সে তো লোন নিয়ে ওই প্রপার্টিগুলো ওইখানে কিনেছে। সো হি ইউজড মার্জিন, সে 20% টাকা ইকুইটি হিসেবে দিয়েছে, যেটা বাংলাদেশ থেকে গেছে, আর ওইখানে 80% টাকা সে ইংল্যান্ড থেকে বিভিন্ন ব্যাংক থেকে নিয়েছে। সো ব্যাংকার্সরা তো আপনাকে এত তাড়াতাড়ি ক্লেমটা দিবে না, আগে ব্যাংকার্স ক্লেম পেমেন্ট করবেন, তারপর রেসিডিউল থাকলে আপনি দেশে আনতে পারবেন। বাট ইট উইল ভেরি টাফ টু গেট অ্যাকচুয়ালি অনেস্টলি। বাট এখন কত পার্সেন্ট আপনি ব্যাক করাতে পারবেন, এটাও তো একটা কোয়েশ্চেনেবল জিনিস। ট্রু ভাইয়া, আমার মনে হয় যে এই যে ইসলামিক ব্যাংকিং এ যে ধারাটুকু বর্তমানে পরিবর্তন হওয়ার চেষ্টা করা হচ্ছে, একটা প্রশ্ন আমার মনে বারবার যাচ্ছে যে এই যে গভর্নেন্স ও অ্যাসেট কোয়ালিটির দিক থেকে যে এটাকে যদি আমরা একটা কনভেনশনাল ব্যাংকের সাথে তুলনা করি, বাস্তবে কি কোনো ধরনের ইমপ্রুভমেন্ট করা সম্ভব এই মার্কেটস গুলা করে, কিংবা ইসলামিক ব্যাংকিং সেক্টর? না, আপনি দেখেন যেই 5টা ব্যাংকে মার্জ করা হবে বলা হয়েছে, ওইখানে কিন্তু অ্যারাউন্ড $2 বিলিয়ন কিন্তু একটা সাপোর্ট বাংলাদেশ ব্যাংক দিবে। সো আপনি যখন এত বড় একটা সাপোর্ট দিচ্ছেন, এটা কিন্তু অটোমেটিক্যালি রিক্যাপিটালাইজ হয়ে যাচ্ছে। সো আপনার
ক্যাপিটালটা ঠিক হয়ে যাবে। এবং আপনি জানেন যে আপনার 2 লাখ টাকা পর্যন্ত কিন্তু ইন্স্যুরেন্স করা থাকে। সো আপনার যদি 2 লাখ টাকার ডিপোজিট থাকে, ব্যাংক ফেল করে, তখন বাংলাদেশ ব্যাংক পেমেন্ট করে দেয়। সো ওইখান থেকে একটা ফান্ড আসবে। সব মিলিয়ে একটা ব্যাংক করাটা ইজ এ ওয়াইজ ডিসিশন টু মি, কারণ এই 5টা ব্যাংকে তো আলাদা অপারেট করার কোনো মানে নাই। এগুলোর না আছে এফিসিয়েন্সি, না আছে কিছু, এবং এগুলোকে অলমোস্ট এক্সপ্লয়েট করা হয়েছে। আমরা দেখেছি জিআইবি 14,000 কোটি টাকার ডিপোজিট, এর মধ্যে 12,000 কোটি টাকা এসএলএম একা নিয়ে গেছে। সো এইটা তো আর ব্যাক করাটা কোনোভাবেই সম্ভব না। যদি যেহেতু গভর্নমেন্ট যেই সাপোর্টটা দিয়ে এমএনএ করছে এবং একটা ব্যাংক করবে, দ্যাটস এ ভেরি গুড ডিসিশন, আই গেস ওইখান থেকে ভালো হবে। অ্যাকচুয়ালি কিছু না পাওয়ার থেকে তো অল্প কিছু পাওয়াটা বেটার। সো দ্যাটস ইট, এইটা এইভাবেই হবে। কিন্তু আমাদের দুঃখ যে গত 17 বছরে আমরা এত এত সুশীল মানুষকে চিনি, এত এত ইকোনমিস্টকে চিনি, তারা কিন্তু এগুলো নিয়ে কথা বলে নাই। ইটস এ ভেরি আনফর্চুনেট ফর দ্য কান্ট্রি যে মানুষ জেনেও কথা বলে না বা ভয়ে কথা বলতে পারে না। এইরকম কোনো গভর্নেন্স আমরা গোয়িং ফরওয়ার্ড চাই না। আচ্ছা ভাই, এই যে এখন তো আবার ডিজিটাল ব্যাংকের লাইসেন্স নিয়েও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ধরনের কথা বলছে। সো ডিপোজিট আর লোনের জন্য যে কম্পিটিশন, এটাতে কি ধরনের পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন? অনেস্টলি ডিজিটাল ব্যাংকিংটা বা ফিনটেকের উপর ডেফিনেটলি আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের কিন্তু আনব্যাংকড পপুলেশন এখনও অনেক হাই, যদিও বিকাশ বা এমএফএসগুলো আসার কারণে আমাদের কিছুটা আনব্যাংকড পিপল কমেছে, বাট এখনও কিন্তু আপনার মেজরিটি পিপল আনব্যাংকড। আপনি যদি গ্রামে যান, কয়টা মানুষের ব্যাংক অ্যাকাউন্ট আছে, ঠিক না? সো বেশিরভাগ মানুষ কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের বাইরে। এইভাবে একটা ইকোনমি অনেস্টলি চলতে পারে না। সো ডিজিটাল ব্যাংক ক্যান ডেফিনেটলি ব্রিং মোর পিপল ইন ব্যাংকিং চ্যানেল এবং প্রপার ওয়েতে আনতে হবে। একটা ইস্যু যে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিচ্ছে বা কিছুদিন আগে ক্রেডিট ব্যুরোর লাইসেন্স দেওয়া হলো, আমার কাছে এটা খুবই বাজে লাগলো যে এরকম একটা ইন্টিরিম গভর্নমেন্ট 5টা কোম্পানিকে ক্রেডিট ব্যুরোর লাইসেন্স দিল। অ্যাকচুয়ালি ক্রেডিট ব্যুরো বা ক্রেডিট কোম্পানি শুড নট বি মোর দেন 2 or 3। সো এই যে 5টা কোম্পানিকে আপনার লাইসেন্স দেওয়া হলো, ইট সিমস ভেরি উইয়ার্ড অ্যাকচুয়ালি। এবং ডিজিটাল ব্যাংকের কয়টা লাইসেন্স দেওয়া হবে এখন তো আমরা বুঝতেছি না। আই গেস অনেকেই অ্যাপ্লাই করবে, 40-50টা কোম্পানি হয়তো বা আবার অ্যাপ্লাই করবে, বা কনসোর্শিয়াম যারা হচ্ছে আপনার ডিজিটাল ব্যাংকের লাইসেন্স জন্য অ্যাপ্লাই করবে। বাট দ্য লাইসেন্স শুড বি প্রোভাইডেড টু মিনিমাম নাম্বার অফ পিপল অ্যান্ড প্রপার পিপল, যাদের এই বিজনেস এক্সপিরিয়েন্স আছে, যারা ভালো করবে, যাদের বোর্ড ভালো। ডেফিনেটলি বোর্ডের দিকে বাংলাদেশ ব্যাংকের বেশি করে কি মানে কেয়ারফুল থাকা উচিত, কারণ আমরা দেখেছি বোর্ডের কারণে কিন্তু ব্যাংকিং সেক্টর কি হয়, প্রবলেমে পড়ে যায়। তো আপনি এত মানুষ আনব্যাংক মানুষকে যে আপনি ব্যাংকিংয়ে আনবেন এবং আলটিমেটলি যদি ওদের টাকাটা আপনি নষ্ট করে ফেলেন, তাহলে কিন্তু আর ট্রাস্ট হবে না। সো এখানে প্রপারলি লাইসেন্সগুলো দেওয়া উচিত। এবং আমি পার্সোনালি ডিজিটাল ব্যাংকের পক্ষে। লেটসে আপনি যদি ধরেন বিকাশ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেয়ে গেল, তাহলে ডেফিনেটলি এটা কিন্তু অনেক বড় একটা মানুষ কিন্তু চাইলে ক্রেডিট নিতে পারবে বা ডিপোজিট করতে পারবে। ইট উইল মোবিলাইজ ডেফিনেটলি মোর ক্রেডিট অর মোর ডিপোজিটস। তারপর যদি ধরেন কোনো এমএনও যদি ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পায়, মোবাইল নেটওয়ার্ক অপারেটর, অনেক মানুষ কিন্তু অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাচ্ছে। আপনার প্রত্যেকটা মানুষের অলমোস্ট এখন মোবাইল আছে, সিম আছে। সো ওইটা দিয়ে যদি আপনি ব্যাংকিং করতে পারেন, দ্যাট মেক্স সেন্স অ্যাকচুয়ালি। সো ইটস আ ভেরি পজিটিভ থিং, বাট এইটাকে পজিটিভলি নিতে হবে। আমাদের তো অনেক রেগুলেশন হয় পজিটিভ, বাট এগুলোর ইমপ্লিমেন্টেশন ওইভাবে হয় না। উই শুড ফোকাস অন ইমপ্লিমেন্টেশন। আচ্ছা ভাইয়া, মানে পুরো বিশ্বে ডিজিটাল ব্যাংকস কিন্তু কখনোই তেমন কোনো সাফল্য দেখেনি। আপনার কি মনে হয় যে বাংলাদেশে আসলে এই ডিজিটাল ব্যাংকের সাফল্য? অ্যাকচুয়ালি পুরো বিশ্বের সাথে যদি আমরা বাংলাদেশে কম্পেয়ার করি, একটু ডিফারেন্ট। পুরো বিশ্বতে কিন্তু আপনি যদি দেখেন এত মানুষ আনব্যাংকড নাই। বা আপনি ইউএসএতে যান, আপনি যে কোনো ডেভেলপ মার্কেটেতে যান, দেখবেন যে অলমোস্ট সবাই ব্যাংকিং চ্যানেলে ইনভলভ। বাট বাংলাদেশে তো এতগুলো মানুষ ব্যাংকিং চ্যানেলে ইনভলভ না, এবং ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা তো অনেক টাফ। আপনি দেখেন একটা ব্যাংকে যেতে হলে ব্যাংক এত সুন্দর একটা অফিস নিয়ে বসে থাকে, যেখানে একটা সাধারণ মানুষ গিয়ে অ্যাকাউন্ট করবে সে ভয় পায়, কারণ মনে করে কি এটা তো বড় লোকদের জায়গা, এটা তো আমাদের মতো জায়গা না। বাট যখন সে বিকাশ ইউজ করে সে কিন্তু কমফোর্টেবল। সে যখন একটা গ্রামীণ ফোনের সিম ইউজ করে বা বাংলা লিঙ্কের সিম ইউজ করে বা রবির সিম ইউজ করে, সে কিন্তু কমফোর্টেবল। বাট সে কিন্তু ব্যাংকে যেতে কমফোর্টেবল না, বিকজ সে মনে করে এখানে কেবলমাত্র শুটেড বুটেড পার্সনটাই কী করবে, ব্যাংকিং করবে। একটা কৃষকের জন্য হয়তো বা ব্যাংকিং না। সো বাংলাদেশের স্টোরিটা ডেফিনেটলি ডিফারেন্ট। এই জন্য আমার পার্সোনালি মনে হয় বাংলাদেশের ডিজিটাল ব্যাংক ভালো করবে। এবং আপনি যদি দেখেন ডিজিটাল ব্যাংকের মডেলটা কিন্তু মেইনলি মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন বা এনজিওগুলো ফলো করে। বাংলাদেশে অলমোস্ট সবগুলো এনজিও কিন্তু সাকসেসফুল। সো এখানে যদি প্রপারলি অপারেট করা যায়, ডিজিটাল ব্যাংকিং উইল বি ভেরি সাকসেসফুল ইন বাংলাদেশ। এটা আমার পার্সোনাল ভিউ।
আচ্ছা ভাইয়া, সো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এর কথার এতগুলো যেহেতু বললাম, লাস্টলি মানে ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে আমার কোশ্চেন থাকবে যে এই যে এনবিএফআইস গুলো, এগুলো তো এখন অনেকটা ডিপ ট্রাভেলের মধ্যেই আছে। তো এগুলো কি কোনো ধরনের কনসিডারেশন কিংবা হচ্ছে একাংশ বন্ধ করা, এরকম কিছু কি আমাদের এক্সপেক্ট করা উচিত? দেখেন, বাংলাদেশ ব্যাংক এখন যেটাতে ফোকাস করছে ব্যাংকের মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন। সো আমাদের দেশে প্রবলেম হয়েছে যে এই যে লাইসেন্স নিয়ে কথা বলছিলাম, ইন্টারেস্টিং একটা পয়েন্ট কোয়েশ্চেন নিয়ে আসলেন আপনি। এতগুলা এনবিএফ এর লাইসেন্স দেওয়া হয়েছে বা এতগুলো ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছে যেটা আননেসেসারি ছিল, হ্যাঁ। তো আপনার এনবিএফ এর বিজনেস মডেল ইটসেলফ একটু প্রবলেমেটিক। কারণ কি, আপনি যদি দেখেন একটা ব্যাংক, সে কারেন্ট অ্যাকাউন্টও নিতে পারে, সে ফিক্সড ডিপোজিটও নিতে পারে, সে সেভিংস ডিপোজিটও নিতে পারে, কিন্তু একটা এনবিএফআই শুধুমাত্র ফিক্সড ডিপোজিট নিতে পারে। সো ব্যাংকের কস্ট অফ ফান্ড ইজ অ্যারাউন্ড 6%, ওয়ারেস এনবিএফআই এর কস্ট অফ ফান্ড 11%। এবং আপনি সেম মার্কেটে অপারেট করতেছেন, সেম ক্লায়েন্টকে লোন দিচ্ছেন, তো একজনকে দিতে হচ্ছে বেশিতে, আরেকজনকে দিতে হচ্ছে কমে, তাহলে আপনি কেন এনবিএফআই এর কাছে যাবেন? সো এনবিএফআই শুড কাম আপ উইথ ডিফারেন্ট বিজনেস মডেল, লাইক তারা শুধুমাত্র ভেহিকেলসে ফাইন্যান্স করবে অথবা শুধুমাত্র আপনার হাউস বিল্ডিংয়ে ফাইন্যান্স করবে। এরকম কিছু স্পেসিফিক ক্লায়েন্ট তাদের ধরতে হবে এবং মার্কেটটাকে ছোট হতে হবে। এক্ষেত্রে ডেফিনেটলি কনসলিডেশন দরকার। এতগুলো আমাদের আপনার এনবিএফআই দরকার নাই। এবং আপনি যদি জেনে থাকেন যে পিকে হালদার কতগুলো এনবিএফআই কে নষ্ট করেছে, সো একদিকে এসআলম ব্যাংকগুলোকে নষ্ট করেছে, আরেকদিকে পিকে হালদার এনবিএফআই গুলোকে নষ্ট করেছে, এবং সরাসরি আগের গভর্নমেন্টের সাথে কিন্তু তারা কানেক্টেড ছিল সামহাও। তো এই ধরনের যেই ক্লেপ্টোক্রেসিগুলো ক্রিয়েট করা হয়েছে, এটা নিড টু সলভ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এবং নাম্বার অফ এনবিএফআই শুড নট বি মোর দেন 10 অ্যাকচুয়ালি, এবং নাম্বার অফ ব্যাংক শুড নট বি মোর দেন 30 অ্যাজ ওয়েল। সো এগুলো আস্তে আস্তে কনসলিডেশন হওয়া উচিত এবং নাম্বার অফ ব্যাংক, নাম্বার অফ এনবিএফআই কমিয়ে নিয়ে আসা উচিত। এটা দেশের জন্যই ভালো হবে। শুধুমাত্র গুড গভর্নিং ব্যাংকগুলোকে চলতে দেওয়া উচিত, বা যেগুলোর গুড গভর্নেন্স নাই ওইগুলোকে এমএনএ করে ছোট ছোট ব্যাংক না রেখে একটা বড় ব্যাংক করে এটা প্রপার বোর্ডের দ্বারা ম্যানেজ করা উচিত, তাহলে অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, চলুন ক্যাপিটাল মার্কেট নিয়ে যদি কথা বলা যায়। ক্যাপিটাল মার্কেট, যদিও আপনি বললেন যে ক্যাপিটাল মার্কেট প্রবাবলি এখন আরো ভালো একটা গ্রোথের দিকে যাচ্ছে, আমরা আজকেই দেখেছি যে কিভাবে ক্যাপিটাল মার্কেট 2 সপ্তাহের মধ্যে 14,000 টাকা টার্নওভার থেকে আজকে মাত্র 14,000 কোটি টাকার টার্নওভার থেকে এখন মাত্র 700 কোটি টাকা টার্নওভার এসেছে। তো এখনো তো অনেকটাই বেশ ভলাটাইল আছে। এই যে এত টাকা পয়সা ইনভেস্টার্সদের কাছ থেকে চলে গিয়েছে, এই ক্ষেত্রে তো ইনভেস্টারদেরও কনফিডেন্স অনেক নড়বড় হয়েছে। সো ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে এই কনফিডেন্স রিকভার বাড়াতে পারে? না, অ্যাকচুয়ালি গভর্নমেন্টের কাজ কিন্তু কনফিডেন্স ওইভাবে মানে মার্কেট বাড়ানো না, কনফিডেন্স বাড়ানো ডেফিনেটলি। গভর্নমেন্ট বা বিসেকের দায়িত্ব কিন্তু মার্কেট বাড়ানো না। তাদের দায়িত্ব হচ্ছে একটা প্রপার ফাংশনিং মার্কেট ক্রিয়েট করে দেওয়া। এখানে মার্কেটে ভোলাটিলিটি থাকবে, মার্কেট বাড়বে, মার্কেট কমবে, মার্কেট অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন ইন্টারেস্ট রেট বাড়লে মার্কেট কমে, ইন্টারেস্ট রেট কমলে মার্কেট বাড়ে। সো আপনি যেহেতু দেখেছেন যে গত 2 মাসে যে মার্কেট অ্যারাউন্ড 20% বেড়েছে, এটা কিন্তু একটা রিজন ছিল যে আপনার ইন্টারেস্ট রেট কমে আসা, অ্যারাউন্ড 2% ইন্টারেস্ট রেট কমেছে, এই জন্য মার্কেট ভ্যালুয়েশন বেড়েছে। আপনি জানেন আমরা যখন ভ্যালুয়েশন করি কোম্পানির ডিসিএফ ভ্যালুয়েশন, তখন উপরে থাকে ক্যাশ ফ্লো, নিচে থাকে হচ্ছে কস্ট অফ ফান্ড। সো কস্ট অফ ফান্ড যেহেতু কমে গেছে, মার্কেট বেড়েছে, এটা খুব স্বাভাবিক। সো যেহেতু মার্কেট অ্যারাউন্ড 20% বেড়েছে, কেউ কেউ প্রফিট বুক করবে, এটা ডেফিনেটলি হবে। এবং কিছুটা টার্ন ওভারের ভোলাটিলিটি থাকবে। আজকে আবার টার্ন ওভার কিছুটা বেড়েছে, আপনি দেখেছেন। সো এইটা তো স্বাভাবিক, খুব স্বাভাবিক ইস্যু যে মার্কেটে টার্ন ওভার বাড়বে, টার্ন ওভার কমবে, মার্কেট বাড়বে, মার্কেট কমবে, বাট বিসেক শুড নট ইন্টারভেন ইন দ্য মার্কেট। বিসেকের যেটা করা উচিত, মার্কেটটা তার রেগুলেশনের মধ্যে প্রপারলি ফাংশন করছে কিনা এটা এনশিওর করা। আই গেস যে কারেন্ট বিসেক ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং অন দ্যাট অ্যান্ড দে আর ডুইং ভেরি গুড। আচ্ছা ভাইয়া, সো মানে ক্যাপিটাল মার্কেটে অনেক বড় একটা সমস্যা যেটা দেখা যাচ্ছে যে অনেক বড় বড় কোম্পানি এখন পাবলিক ভাবে লিস্টিংই হতে চাচ্ছে না। সো এই যে এটা কি লিস্টিং প্রসেস খুব জটিল, নাকি আমাদের মার্কেট এখনো অনেক শ্যালো হয়ে আছে? আপনার এখানে অনেকগুলো রিজন আপনার কেন কোম্পানিগুলো মার্কেটে আসতে চাচ্ছে না। 1 নাম্বার রিজন যদি আমরা বলি, যে ডেফিনেটলি ইটস টাফ টু বি লিস্টেড, বাট এইটা আমার কাছে মনে হয় না এতটুকু টাফের জন্য মানুষজন লিস্টিং হবে না। লিস্টিং ইজ অলওয়েজ বেটার দেন নন লিস্টিং। কারণ ধরেন আপনি মারা গেলেন, আপনার এই বিজনেস কে চালাবে? আপনার কোম্পানি যদি লিস্টেড থাকে, একটা অটোমেটিক একটা প্রপার ম্যানেজমেন্ট কিন্তু এখানে গড়ে ওঠে, যেটা কিন্তু একটা সাস্টেনেবল বিজনেস গড়ে তোলে। সো আই গেস যে প্রত্যেকেই তো লিস্টিং করা উচিত, কিন্তু কেন করছে না? না করার পেছনে মেইন রিজনটা হলো ট্যাক্সেশন। আপনারা বলতে পারেন যে ট্যাক্সেশন তো এখনো 10%-এর একটা ডিফারেন্স আছে বা 7.5%-এর একটা ডিফারেন্স আছে, তারপরেও কেন লিস্টিং করছে না? প্রবলেমটা হলো বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানি প্রপারলি ট্যাক্স দিচ্ছে না।
সো যেহেতু তারা ট্যাক্স দিচ্ছে না, তারা প্রপারলি লিস্টেড হয়ে যে ট্যাক্স দিবে বা তার ফাইন্যান্সিয়ালসটা ফ্ল্যাশ করবে, এই জিনিসটা তারা চাচ্ছে না। সো এই কারণে অনেক কোম্পানি ডেফিনেটলি লিস্টিং হচ্ছে না, এবং লিস্টিং হওয়ার পরেও আমরা অনেক বাজে এক্সপিরিয়েন্স দেখেছি যে লিস্টেড কোম্পানিগুলো যে পরিমাণ বিপদে পড়ে, নন লিস্টেড কোম্পানি অত পরিমাণ বিপদে পড়ে না। আপনি যদি এমএনসি পার্সপেক্টিভে দেখেন, গ্রামীণফোন যেই পরিমাণ ট্যাক্সেশনের শিকার হয়েছে বা বিএটি যেই পরিমাণ ট্যাক্সেশনের শিকার হয়েছে, তাদের সেম ইন্ডাস্ট্রিতে অপারেট করে অন্য প্লেয়াররা কিন্তু এত পরিমাণ ট্যাক্সেশনের শিকার হয় নাই। সো এই কারণে হয়তো বা অনেকে লিস্টিং করতে চাচ্ছেন না। আমরা এরকমও দেখেছি একটা কোম্পানির টার্নওভার 1000 কোটি টাকা, সে টার্নওভার দেখাচ্ছে 200-250 কোটি টাকা। কেন দেখাচ্ছে? বিকজ সে যদি প্রপারলি টার্নওভার দেখাতে চায়, তাকে টোটাল ট্যাক্স ইমপ্লিকেশন এত হাই হয় যে তাকে বিজনেস করাটাও টাফ। সো এনবিআরকে রিথিঙ্ক করতে হবে তার কোন প্রোডাক্টে বা কি পরিমাণ মার্কেটে কি পরিমাণ টোটাল ট্যাক্স ইমপ্লিকেশন হবে, এটাকে তাকে কাম আউট করতে হবে, তারপর মার্কেটে লিস্টিং হবে। আমার পার্সোনাল ভিউ হচ্ছে মার্কেটে মেইনলি লিস্টিং হয় না ট্যাক্সেশনের কারণে। এবং আরেকটা জিনিস আপনি যদি আমাকে বলেন যে এফডিআই বাংলাদেশে কেন কমছে বা কেন ফরেনাররা আসছে না, দেখেন বাংলাদেশে একটা বিজনেস সেট আপ করা এত টাফ, অনেস্টলি এত টাফ, ইউ উইল নেভার কাম টু বাংলাদেশ ইফ ইউ আর এ ফরেনার। ঠিক আছে? কেন? আপনি একটা কোম্পানি করতে যাবেন, আপনাকে জায়গায় জায়গায় ব্রাইবস দিতে হবে। এটা কিন্তু এখনো দিতে হচ্ছে। আমরা ভেবেছিলাম যে ইন্টারিম গভর্নমেন্ট আসার পর এটা দিতে হবে না, বাট অনেস্টলি এখনো দিতে হচ্ছে, হুইচ ইজ এ ভেরি ব্যাড থিং ফর দ্য কান্ট্রি। হ্যাঁ, সো এই জিনিসটা কিন্তু এখনো কন্টিনিউয়াসলি চলছে। নাম্বার 2, যদি আপনি দেখেন যে লেভেল প্লেইং ফিল্ড কিন্তু থাকে না, যে একটা লোকাল কোম্পানি সে ট্যাক্স দেয় না, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি সে প্রপারলি ট্যাক্স দেয়, তো দুইটা প্রোডাক্টের প্রাইস তো সেম হবে না। সো এই কারণে সে কি পাচ্ছে না ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য। আমরা সিমেন্ট সেক্টরে এটা কন্টিনিউয়াসলি দেখি যে লোকাল প্লেয়াররা কম ট্যাক্স দিচ্ছে, এমএনসিগুলো বেশি ট্যাক্স দিচ্ছে, এই জন্য এমএনসিগুলো পাচ্ছে না। আমরা শুনছি কয়দিন পর পর এই এমএনসি চলে যাবে, ওই এমএনসি চলে যাবে। সেম গোজ টু আপনি যদি ফার্মাসিউটিক্যাল সেক্টর দেখেন, বাংলাদেশে একটা সময় অনেকগুলো মাল্টিন্যাশনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল। আমরা সানোফির নাম জানি, আমরা গ্ল্যাক্সোস্মিথের নাম জানি, বা জিএসকে। এই ধরনের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কেন চলে যেতে বাধ্য হয়েছে? দেখেন, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বাংলাদেশে অন এন অ্যাভারেজ 10% ডাক্তারকে ঘুষ দেয়, অথবা মানে ডাক্তারের জন্য একটা কি গিফট দেয়। আমি পার্সোনালি এটাকে ব্রাইবই মনে করি। হ্যাঁ, কিন্তু একটা মাল্টিন্যাশনাল কোম্পানির কিন্তু পলিসিতে ওইটা থাকে না যে সে 10% ডাক্তারকে দিবে, সে যাতে তার ওষুধটাকে রেফার করে দেয়। সো এই যে একটা প্রবলেম, এই প্রবলেমের কারণে কি হতে পারছে না, এফডিআইটা আসছে না, কারণ এখানে লেভেল প্লেইং ফিল্ড নাই। আরেকটা প্রবলেম হচ্ছে এই যে রেগুলেটরকে এইটা তাহলে অফ করতে পারে না, এই যে 10% ব্রাইব দেওয়া হচ্ছে ডাক্তারকে, এটা কিন্তু ইজিলি অফ করা যায়। আপনি যদি বলে দেন যে আপনি যে ওষুধের নাম বলছেন, লেটস সে আপনি বলতেছেন নাপা, আপনি নাপা না বলে যদি আপনি ওইটার আর আপনি যদি ওইটার ইয়েটা বলে দেন যে ওটা কোন শ্রেণীর বা কোন ক্লাসের ওষুধ, কোনো কোম্পানির নাম বললেন না, লেটস আপনি বলে দিলেন প্যারাসিটামল। এখন আপনি চাইলে নাপা খাবেন, আপনি চাইলে এইস খাবেন, আপনি চাইলে হোয়াট এভার যেটা আপনার মনে চায় ওইটাই খাবেন। আপনাকে গ্যাস্ট্রোলজির ট্যাবলেট অফার করলো, আপনাকে বলে দিল ম্যাক্সপ্রো। এইটা না বলে যদি আপনি বলতেন যে এসমোপ্রাজল বা ওমেপ্রাজল খাবেন, তাহলে কিন্তু আপনি চুজ করতে পারতেন যে আমি নিব। কিন্তু ডাক্তাররা কি বলে দিচ্ছে, আপনাকে ওষুধের নাম লিখে দিচ্ছে। পৃথিবীর কোথাও কিন্তু এটা নাই। এইটা কিন্তু সলভ করে আপনি ব্রাইবটাকে কমায় ফেলতে পারেন, তাহলে আপনি দেখবেন যে ওই সেক্টরে এফডিআই অটোমেটিক্যালি আসবে। সো কিছু পলিসি দরকার। প্রবলেম হয়েছে কি, আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টে অনেকেই বাইরে থেকে পড়াশোনা করে এসেছে বা বাইরের মার্কেটে কাজ করেছে, যাদের লোকাল মার্কেটের কিন্তু অত পরিমাণ এক্সপিরিয়েন্স নাই। তো এই কারণে তারা ওইটা ট্র্যাক করতে পারছে না যে আসলেই কোনটা সলভ করা উচিত, কোনটা সলভ করা উচিত না, কারণ তাদের কাছে ওইটা মানে অনেক কিছু আইডিয়াটাই নাই যে হাউ দিস মার্কেট অপারেটস। দিস মার্কেট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য ডেভেলপ মার্কেট। সো এইটাকে কিন্তু আমাদের মাথায় রাখা উচিত ছিল। ভাইয়া, এতক্ষণ তো আমরা কোম্পানি নিয়ে কথা বলবো, এখন যদি আমরা ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট নিয়ে কথা বলতে চাই, এই যে ইটিএফ, আরইআইটি, তারপর হচ্ছে ডেরিভেটিভস যে ইন্ট্রোডিউস করার বিভিন্ন ধরনের প্রচেষ্টা চলছে, এগুলো ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা কি আবার আগ্রহী হবে, আপনার কি মনে হয়? ডেফিনেটলি অ্যাজ এ ফান্ড ম্যানেজার আমাদের অনেক ধরনের প্রোডাক্ট দরকার, তাহলে ডাইভার্সিফাই পোর্টফোলিও করা যাবে। যেমন যদি ইটিএফ থাকতো, আমরা পুরো ডিএসসি এক্সকে আমরা ট্র্যাক করতে পারতাম, বা ডিএস30কে ট্র্যাক করতে পারতাম, বা ইটিএফ কিনে আমরা ওই মার্কেটটাকে ট্র্যাক করতে পারতাম। সো প্রবলেম হয়েছে ইটিএফ তো হয় না। কেন হয় না, এটা একটা ডিফারেন্ট ডিসকাশন, যে আমাদের মার্কেটে ফ্লোর দেওয়া হয়েছিল, সো ফ্লোরের কারণে ইটিএফ করে কিন্তু আপনি এক্সিট পাবেন না। এই মার্কেটের মেইন প্রবলেম হচ্ছে লিকুইডিটি, মার্কেটে কিন্তু খুব কম লিকুইডিটি সেকেন্ডারি মার্কেটে, সো এই জন্য ইটিএফ হয় নাই। রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট না হওয়ার পেছনে কিন্তু কিছু রেগুলেটরি পার্সপেক্টিভ খুবই রিকোয়ার্ড ছিল। যেমন
আমাদের প্রবলেমটা হয়েছে কি রিটসের ইনকামকে ট্যাক্স ফ্রি করা হয়েছে, বাট রিটস যে অ্যাসেটটা কিনবে, যে বিল্ডিং বা যে ল্যান্ডটা কিনবে, ওইটার কিন্তু ট্রান্সফার ট্যাক্স দিতে হয়। সো ট্রান্সফার ট্যাক্স দিয়ে যদি আপনি একবার কিনতে হয় আর একবার বিক্রি করতে হয়, তাহলে অ্যারাউন্ড 22-23% ট্যাক্স আপনাকে দিয়ে দিতে হয়। সো এইটার কারণে কিন্তু এই রিটস মার্কেটটা ডেভেলপ হচ্ছে না। সো গভর্নমেন্ট শুড ফোকাস অন দিস। এমন এনবিআরকে এখানে আসা উচিত, বোঝা উচিত যে রিটসের মধ্যে কোনো ধরনের ট্যাক্সেশন পৃথিবীর কোথাও থাকে না। ট্রান্সফার ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স, এগুলো সব কিন্তু এখান থেকে কি করতে হবে, দূর করে দিতে হবে। তাহলে আর ইআইটিস যে মার্কেট আছে ওটা ডেভেলপ হবে। সেম গোজ টু আপনার অ্যাসেট ব্যাক সিকিউরিটিস, ওই মার্কেটটাও ডেভেলপ করতে হলে আপনার এই জিনিসগুলো লাগবে। ইন্টারেস্টিংলি আমরা শুনেছি যে এই মাসের শেষের দিকে কমোডিটি মার্কেটের ট্রেডিং শুরু হবে পাইলট বেসিসে, এবং ডিসেম্বর থেকে হয়তো রেগুলারই শুরু হবে নেট ক্যাশ সেটেলমেন্ট বেসিসে, হুইচ ইজ ভেরি গুড যে একটা স্টার্টিং হচ্ছে। আমরা দেখি এটা কিভাবে ডেভেলপ হয়, আমরা পরে কমেন্টস করতে পারবো, বাট ডেফিনেটলি অ্যাজ এ ফান্ড ম্যানেজার আই এম ভেরি এক্সাইটেড রিগার্ডিং দিস ইস্যুস। আচ্ছা ভাইয়া, সো গভর্নেন্স এবং টাইমলি যে ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার, এগুলোর গুরুত্ব কতটা যদি আমরা সত্যি মার্কেট ডেপ্থ তৈরি করতে চাই? যে কোনো জিনিস বেটার করতে হলে গুড গভর্নেন্স দরকার, একটা দেশকে ভালো করতে হলে গুড গভর্নমেন্ট দরকার, একটা কোম্পানিকে ভালো করতে হলে গুড গভর্নেন্স দরকার, গুড বোর্ড অফ ডিরেক্টর দরকার, একটা ব্যাংকে ভালো করতে হলে গুড গভর্নেন্স দরকার। সো হুইচ উই অ্যাকচুয়ালি ল্যাক ইন বাংলাদেশ, যে আমাদের এখানে গুড গভর্নেন্স খুব কম। আপনার বাংলাদেশে ক্যাপিটাল মার্কেটে 360টা কোম্পানি লিস্টেড আছে, এর মধ্যে 20টা কোম্পানি খুঁজে পাবে না যেখানে গুড গভর্নেন্স আছে। সো ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ ইজ অ্যাকচুয়ালি ভেরি টাফ অনেস্টলি, বাট ডেফিনেটলি উই শুড ফোকাস অন গুড গভর্নেন্স। এবং যেহেতু আমরা মানে মানুষকে ফোর্স করতে পারতেছি না গুড গভর্নেন্সের জন্য, সেহেতু আমাদেরকে স্ট্রং বা স্ট্রিক্ট রেগুলেশন নিয়ে আসতে হবে, যাতে একটা গুড গভর্নিং মার্কেট আমরা ক্রিয়েট করতে পারি। এবং ডেফিনেটলি গুড গভর্নিং মার্কেট হলে ইকোনমি সাস্টেনেবল হবে, লং টার্মে আমাদের জন্য বেনিফিট হবে, আমাদের ফিউচার জেনারেশন এরিয়া থেকে বেনিফিটেড হবে। এখন দেখেন আমরা তো সবাই আর্লি 30s-এর দিকে আছি। সো এই আর্লি 30s-এ আমাদের কিন্তু লাইফের আরও অ্যারাউন্ড, যদি এক্সপেক্টেড বাংলাদেশের লাইফও ধরি 40 ইয়ার্সের মতো আমরা বাঁচবো, বাট আমরা জানি না হোয়ার বাংলাদেশ ইজ গোয়িং ইনটু। হ্যাঁ, বাংলাদেশ কোথায় যাচ্ছে আমরা কিন্তু কেউ জানি না। সো আপনার $104 বিলিয়ন আপনার হচ্ছে ফরেন লোন, আপনার জিডিপিকে ওভার এস্টিমেট করে দেখানো হয়েছে, আপনার ব্যাংকিং সেক্টরের নন পারফর্মিং লোন 45%, আপনার আনএমপ্লয়মেন্ট রেট ইজ সো হাই। সো ইকোনমি কোথায় যাচ্ছে এখানে কিন্তু আমরা বুঝছি না। সো আমাদের যেটা দরকার প্রপার রিফর্ম, প্রপার গভর্নেন্স, এবং এইগুলো সব যদি ঠিক থাকে, তাহলে আমরা একটা সুন্দর, আমরা একটা শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে পারবো। আদারওয়াইজ দিস কান্ট্রি উইল বি ভেরি টাফ টু লিভ। অ্যাকচুয়ালি যদি আমাদের পলিটিক্যাল স্টেবিলিটি না আসে, যদি আমরা যদি ইকোনমিকে প্রপারলি হ্যান্ডেল না করতে পারি, তাহলে আমাদের পুরো জেনারেশনের জন্য কিন্তু একটা বড় রিস্ক এখানে রয়ে গেছে। সো আমরা এক্সপেক্ট করি যে ইন্টারিম গভর্নমেন্ট তার কাজগুলো ঠিকঠাক করবে, এবং যেই আপকামিং গভর্নমেন্ট আছে তারাও তাদের কাজগুলো ঠিকঠাক করবে, তাহলে আমরা একটা ভালো বাংলাদেশ দেখতে পারবো। এবং সুন্দর বাংলাদেশ দেখার ক্ষেত্রে আমাদের পলিটিক্যাল যে ভিউ আছে এগুলো সব দূরে ফেলে দিতে হবে। কে বিএনপি, কে এনসিপি, কে জামাত বা কে কি, এইগুলো আর আমরা দেখতে পারবো না। আমাদেরকে যেটা দেখতে হবে বাংলাদেশি ইন্টারেস্টে আমাদের সবাইকে এক হতে হবে, তাহলে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পারবো। আদারওয়াইজ আমি আবারও বলছি, দিস কান্ট্রি ইজ ইন হাই রিস্ক অ্যান্ড দিস কান্ট্রি ইজ ভেরি রিস্কি। যদি প্রপারলি ম্যানেজ না করা যায়, তাহলে কিন্তু আমাদের সবার ভবিষ্যৎ খুব খারাপ হবে। সো আমাদের আশা যে সব কিছু ভালো থাকবে, সবাই দেশপ্রেমিক হবে এবং দেশের জন্য তারা ভালো কাজ করবে। Thank you so very much, Bhaiya. It was great to talk to you about such insightful discussions. I hope I'll see you more and we'll talk about a lot of more things in the future. আজ এই পর্যন্তই দর্শক। আজকের সম্পূর্ণ ডিসকাশন থেকে আমরা একটুকু বুঝতে পেরেছি যে বাংলাদেশ আসলে একটি টার্নিং পয়েন্টে রয়েছে, এবং ইন্টারিম গভর্নমেন্ট না, শুধু পরবর্তীতে যে গভর্নমেন্ট আসবে তাদেরকেও এর অনেক বড় একটি দায় নিতে হবে এবং ঠিক করতে হবে আমাদের এই ভঙ্গুর অর্থনীতিকে। আজ যদি আপনাদের এই সম্পূর্ণ ডিসকাশনটুকু আসলেই ফ্রুটফুল মনে হয়ে থাকে, অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং স্টে টিউনড অ্যান্ড স্টে ফলোড। থ্যাংক ইউ সো ভেরি মাচ।